আজকে আমাদের প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে বৃত্ত। প্রায়শই এইখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যদি টপিকটার যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের মোটামুটিভাবে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় সেটাতে অসুবিধা থাকবে না। বৃত্ত হচ্ছে সেরকম একটা টপিক। প্রথমে আসছি আমরা সংজ্ঞাটা। প্রত্যেকটা পার্টি একদম নিখুঁতভাবে আমরা বোঝার চেষ্টা করব এবং সেখান থেকে যে জিনিসগুলো এখানে লিখা রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। আশা করি এরপরে যদি একদম বেসিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো বৃত্তর ক্ষেত্রে জিজ্ঞাসা করে সেগুলো আমাদের অসুবিধে হবে না। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞায় কি বলেছে? না, বৃত্তের ভেতরে অবস্থিত এমন একটি বিন্দু। আমি আগেও কিন্তু তোমাদের আদার্স যে টপিকসগুলো রয়েছে সেগুলো আমি মোটামুটিভাবে পড়িয়েছি। যেমন চিরধারণা, এর পরবর্তী ক্ষেত্রে আমি সংখ্যাতত্ত্ব যেটা রয়েছে সেইগুলোর একটা ভিডিও আনার চেষ্টা করব। যাই হোক, আমি আবার টপিকটাতে আসছি। ব্যাখ্যা হচ্ছে বৃত্তের ভেতরে অবস্থিত এমন একটি বিন্দু যেটি বৃত্তের পরিধির ওপরে প্রতিটি বিন্দুর দূরত্ব সমান। অর্থাৎ এটাকে ঘুরিয়ে আমরা আ বৃত্তের সংজ্ঞাটাও দিতে পারি। তো এইটা যদি একটা, এটা হচ্ছে একটা বৃত্ত। এরপরে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এটা মনে করলাম যে এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই যে এই পার্টটা। এখান থেকে বলেছে যে বৃত্তের অবস্থিত হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। এইটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। যে বিন্দু থেকে আমার কি হবে? এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। অনেকগুলো বিন্দু আঁকা হয়ে যাচ্ছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু রয়েছে। এখান থেকে যেকোনো আমরা বৃত্তের পরিধির উপর, এইটা হচ্ছে এই যে রেড কালার যেটা দিয়েছি সেটা হচ্ছে পরিধি। রেডটা পরিধি হচ্ছে রেড কালারে যেটা দেওয়া আছে। এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে এই কেন্দ্র থেকে পরিধির উপরে তুমি যতটাই দূরত্ব করো, মনে করো এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি। তো এই কেন্দ্র থেকে পরিধির উপরে যেই দূরত্বটা, যেটাই দূরত্ব করো কিনা সেটা যদি সমান হয়, তখন সেটার ক্ষেত্রে সেই বিন্দুটাকে হচ্ছে আমরা কেন্দ্র বলবো। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে সেই বিন্দুটা যেখান থেকে বৃত্তের পরিধির উপরে, পরিধি পর্যন্ত, এই পরিধির উপরে একটা বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। সেই বিন্দু যখন কেন্দ্রের সাথে আমরা সংযোগ করছি, তখন কিন্তু আমাদের প্রতিটা দূরত্বই সমান থাকছে। দেখো, যাদের টপিক অঙ্ক তাদের ক্ষেত্রে তো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু সেই জন্য এটাকে আমি যতটা পারছি একটু বিস্তৃতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আ এরপরে আসছে, আ তুমি এক্ষেত্রে বলতে পারো যে উদাহরণস্বরূপ যে একটা কাঁটা কম্পাস যখন আমরা যে জায়গাটাতে রাখছি, একটা কাঁটা কম্পাস রেখে তারপরে আমরা বৃত্তটা আঁকার চেষ্টা করি এবং সেটাই কাঁটা কম্পাস যেখানে রয়েছে সেই অংশটাকে আমাদের বলা হয় বৃত্তের কেন্দ্র। এরপরে রয়েছে পরিধিটা। আমরা এই কেন্দ্র বলার সময় এইখানে আমরা পরিধি শব্দটা পেয়েছি। এখানে পরিধি শব্দটি পেয়েছি। যেহেতু প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা রিলেটেড, সেইজন্য আমাদেরকে এরকমভাবে জিনিসটা বুঝতে হবে যে একটা এলে তখন আরেকটা টপিক আসবে। এরপরে বলছে পরিধি। জাস্ট এই রেড কালারটাই। অর্থাৎ বৃত্তের চারদিকে বক্ররেখাটির মোট যে দৈর্ঘ্য রয়েছে, সেই দৈর্ঘ্যটাই হচ্ছে তার পরিধি। এই যে রেড কালার যেটা দিয়েছি, এইটাই হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রে পরিধি। এখন বৃত্তটি কত বড় তার সীমানা দ্বারা পরিধিকে বোঝানো হয়। প্রত্যেকটার ক্ষেত্রে যে সীমানা রয়েছে সেই সীমানা দ্বারা আমরা এই পরিধিটাকে বোঝাই। এই বৃত্তের পরিধির ক্ষেত্রে একটা সূত্র রয়েছে। যে সূত্রটা হচ্ছে 2 পাই r। এবারে rটা হচ্ছে ব্যাসার্ধ। অবভিয়াসলি যখন ব্যাসার্ধ পড়বো তখন আমরা জানবো। তাহলে আমরা এখনো পর্যন্ত দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে এই রেড কালারটা, আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই কেন্দ্রটা, যেটা হচ্ছে এইখানে অবস্থিত। আমরা একটা ব্ল্যাক ডট হিসেবে দেখেছি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা জানার পরে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। এবং পাইটাও আছে, আমাদের পাই কোন জিনিসটা রয়েছে সেটাও ব্যাখ্যা করা আছে। ব্যাসার্ধ যেটা হচ্ছে সেই ব্যাসার্ধটা কি? না, ব্যাসার্ধটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো সরলরেখা যেটা রয়েছে, সরলরেখাংশ, এটা হবে একটা সরলরেখাংশ। যে কোনো সরলরেখাংশ যেটা রয়েছে সেটার ব্যাসার্ধ, সেটাকেই বলা হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। এইটা হচ্ছে এই যে কেন্দ্র আমরা আঁকলাম, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত। এইটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। এই যতগুলো আমরা এই ব্লু কালারে করছি সেগুলোই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা এখনো পর্যন্ত ৩ টে জিনিস জানতে পারলাম। কী, কী জিনিস জানলাম? রেড কালারটা হচ্ছে বৃত্ত, আমাদের ব্ল্যাক যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্র, এবং আমরা যে ব্লু কালারটা পাচ্ছি, এই ব্লু কালারটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ব্লু কালারটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এরপরে আমরা কি আসছি? এরপরে আমরা আসছি ব্যাস। এরপরে আমরা আসছি ব্যাস। ব্যাস জিনিসটা কি? না, ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী জ্যাকেই আমরা ব্যাস বলে। এতক্ষণ পর্যন্ত বৃত্ত জিনিসটা, কেন্দ্র জিনিসটা আমরা জানলাম। এরপরে হচ্ছে জ্যা জিনিসটা কি? এইটা আমাদের জানার প্রয়োজন রয়েছে, জ্যাটা। তারপরে আমাদের এই ব্যাস যেটা রয়েছে সেই ব্যাসটা আমাদের ক্লিয়ার হবে। তো পরে যেটা জানবো। এখন ব্যাপারটা হচ্ছে যে তুমি যেকোনো দুটো বিন্দু নাও। এই যে রেডটা হচ্ছে পরিধি। এই পরিধির উপরে যেকোনো দুটো বিন্দু নাও। এই একটা বিন্দু নিচ্ছ, এই একটা বিন্দু নিচ্ছ। যেকোনো দুটো বিন্দু নিচ্ছ। সেই বিন্দু দুটোকে যদি যোগ করা হয়, তখন সেটাকেই বলা হচ্ছে জ্যা। যেকোনো তুমি বিন্দু নাও। এখানে একটা বিন্দু নিচ্ছ, এখানে একটা বিন্দু নিচ্ছ। এদেরকে যোগ করছো, এটা হচ্ছে জ্যা। এইখানে একটা বিন্দু নিয়েছো, এইখানে একটা বিন্দু নিয়েছো।
এদেরকে যোগ করছো, এইটা হচ্ছে জ্যা। হয়েছে? তার মানে কিছু বিন্দু পাচ্ছি যাদেরকে যোগ করলে আমার যে এখানে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটার উপর দিয়ে যাচ্ছে। কিছু বিন্দু পাচ্ছি, যেমন এই বিন্দুটা পেয়েছি, এইটা, এই মানে এই সরলরেখাটা পেয়েছি। এই সরলরেখাটা যে বিন্দু দুটোকে যোগ করেছি তারা কিন্তু এই ব্ল্যাক পয়েন্টটা অর্থাৎ কেন্দ্রের উপর দিয়ে গেছে। এই থেকে যোগ করে দিচ্ছি এইটা। এইটা হচ্ছে তার মানে এই যে ব্ল্যাকটা যেটা টানলাম সেটার দুটো বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে ব্ল্যাকটা বিপরীত দিকে যে দুটো বিন্দু রয়েছে সেই বিন্দু দুটোকে যোগ করছে। আরেকটা হচ্ছে ব্ল্যাকটা এই ব্ল্যাক পয়েন্ট যেটা রয়েছে যেটাকে আমরা কেন্দ্র বলছি সেইটার উপর দিয়ে যাচ্ছে। তাহলে এই ব্ল্যাকটা হচ্ছে এমন একটা জ্যা, যেটা এমন একটা জ্যা হওয়ার সংজ্ঞা হচ্ছে বা জ্যা হওয়ার শর্ত হচ্ছে বিপরীত দিকে এই যে মানে আমরা পরিধি যেটা রয়েছে, পরিধিটা তো হচ্ছে রেড কালারের। তাহলে রেড কালারের উপরে যেকোনো দুটো বিন্দুকে যদি যোগ করি তখন সেটাকে জ্যা বলা হচ্ছে। আর সেই জ্যাটা যদি এই কেন্দ্রের উপর দিয়ে যায় তখন সেটাকে বলা হয় ব্যাস। ঠিক আছে? আমি আরেকবার জিনিসটা বলার চেষ্টা করছি যে এইটা হচ্ছে আমার বৃত্ত রেড কালারটা। এই বৃত্তের রেডটা হচ্ছে পরিধি। এখন পরিধির উপরে তুমি যেকোনো দুটো পয়েন্ট নাও, সেই পয়েন্টগুলোকে যোগ করে দাও, সেটাই হয়ে যায় জ্যা। যেকোনো দুটো পয়েন্ট নাও, সেই পয়েন্ট দুটোকে যোগ করে দাও, সেটাই হয়ে যাচ্ছে জ্যা। এই জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায়, এই জ্যাটা যদি কেন্দ্র যেটা রয়েছে সেই কেন্দ্র দিয়ে যায়, তখন সেটা হয়ে যাচ্ছে ব্যাস। তার মানে ব্যাসগুলো হচ্ছে প্রত্যেকটা ব্যাসেই হচ্ছে একটা বৃত্তের ব্যাসেই হচ্ছে জ্যা। এরপরের পয়েন্ট যেটা রয়েছে এটা প্রশ্ন করা যেতে পারে যে বৃত্তের প্রতিটি জ্যা রয়েছে সেই বৃত্তের প্রতিটি জ্যায় কি বৃত্তের ব্যাস না বৃত্তের প্রতিটি ব্যাসকে তুমি জ্যা বলতে পারো? এরকম একটা প্রশ্ন আসতেই পারে। নেক্সট যে পার্টটা রয়েছে সেই নেক্সট পার্টটা আমরা কি জানবো? জ্যাটা তো আমাদের বলা হয়ে গেছে, জ্যাটা এই বোঝানোর পার্টের মধ্যে রয়ে যাচ্ছে। জ্যাটা হচ্ছে যে পরিধির যেকোনো দুটো বিন্দু সংযোগ সরলরেখা। অর্থাৎ এই একটা হচ্ছে পরিধি, এই পরিধির মধ্যে যেকোনো দুটো বিন্দু নিয়েছি, সেই বিন্দু দুটোকে যোগ করছি, সেগুলোকেই বলা হয় জ্যা। এগুলোকেই বলা হচ্ছে জ্যা। এই জ্যার মধ্যে কিছু জ্যা রয়েছে যারা কেন্দ্র দিয়ে যাবে এবং তাদেরকেই বলা হচ্ছে ব্যাস। এরপরে হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ জিনিসটা আমরা জানবো। আবার আমরা একটা ছবি আঁকছি, যে ছবিটা হচ্ছে এইটা হচ্ছে বৃত্ত। এই হচ্ছে বৃত্ত। বৃত্তচাপ তাহলে কি? বৃত্তচাপ বলছে যে পরিধির একটি ছিন্ন অংশকে বৃত্তচাপ বলে। মানে পরিধিটাকে তুমি একটা পার্ট কেটে দাও। এইখানে পরিধি রয়েছে, সেই পার্টটাকে তুমি এইখানটা আর এইখানটা কেটে দিলে। তাহলে যে পার্টটা রইলো, তাহলে কোন পার্টটা রইলো? এই পার্টটা রইলো। এইটা। এটাকেই বলা হয় বৃত্তচাপ। এটাকেই বলা হচ্ছে বৃত্তচাপ। এরপরে যেটা রয়েছে আ এরপরের পার্টটাতে আমরা আসছি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বৃত্তকলা, মানে যেটাকে বলা হয় সেক্টর ইংরেজিতে। আর বৃত্তাংশ যেটাকে বলা হয় সেগমেন্ট। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বৃত্তকলা এবং বৃত্তাংশ। তাহলে প্রথম যেটা রয়েছে সেক্টর, এই সেক্টর জিনিসটা আমরা জানবো। সেক্টর জিনিসটা কি, তার জন্য আমাকে এই ছবিটা আঁকতে হবে, যেটা আমরা একটু আগেই এঁকেছিলাম। একটা ছবি আঁকলাম, এটা হচ্ছে কি বৃত্ত ছবি, এবং যে রেড কালারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃত্তটার পরিধি। এরপরে কি হবে দেখো, এই পরিধির দুটো ব্যাসার্ধ নিচ্ছি এবং একটি বৃত্তচাপ। আগে বৃত্তচাপটা নিই, তাহলে আগে বৃত্তচাপটা নিচ্ছি। বৃত্তচাপ মানে কি? এই মধ্যে যে কোনো একটা পার্ট, এইখান থেকে এই পার্টটা, এইটা আমরা টুকরোটা কেটেছি। তাহলে এইখানে এই যে শেষ, এই পয়েন্টটা একটা শেষ বিন্দু রয়েছে, এইটা হচ্ছে একটা শেষ বিন্দু, এটা হচ্ছে একটা শেষ বিন্দু, আর এইটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রটার সাথে এইটা যুক্ত করলাম। ঠিক আছে? তার মানে এইগুলো হচ্ছে ব্যাসার্ধ, এইটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা যে পুরো পার্টটা পেলাম এটাকেই বলা হচ্ছে বৃত্তকলা বা সেক্টর। তার মানে কোন অংশটা পেলাম আমরা? তার মানে আমরা যদি দেখতে চাই এরকমভাবে এই অংশটা পাচ্ছি আমরা, এই জায়গাটা মানে একটা পিজ্জার মতো হচ্ছে এইটা। এই যে এই অংশটা পেলাম, এটাকেই বলা হচ্ছে এটাকেই বলা হচ্ছে বৃত্তকলা। এটাকেই বলা হচ্ছে বৃত্তকলা। আর বৃত্তাংশ জিনিসটা কি? বৃত্তাংশ জিনিসটা হচ্ছে বৃত্তাংশ জিনিসটা হচ্ছে বৃত্তাংশ হচ্ছে একটি জ্যা এবং একটি বৃত্তচাপ দিয়ে ঘেরা অংশ। এরপরে আমরা আসছি সেগমেন্টটাতে। সেগমেন্টটা মানে এটাও একটা ইজি পার্ট। এইটা ধরো একটা বৃত্ত। এরপরে বলেছে বৃত্তর ক্ষেত্রে কি নিচ্ছি আমরা? বৃত্তর ক্ষেত্রে যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা জ্যাকে নিচ্ছি। তাহলে আমরা নিই একটা জ্যাকে। জ্যা মানে কি? বৃত্তের যে কোনো দুটো বিন্দু থাকবে, সেই বিন্দু দুটোকে আমরা যোগ করে দেবো। এটাই হচ্ছে জ্যা। তাহলে এইখানে একটা জ্যা পেলাম। এই জ্যাটা এবং একটি বৃত্তচাপ, মানে জ্যাটা বলতে এই অংশটা একটা বৃত্তচাপ রয়েছে। ঠিক আছে? এই অংশটা একটা বৃত্তচাপ রয়েছে, এই পার্টটা হচ্ছে বৃত্তচাপ। তাহলে এর মাঝখানে যে অংশটা পাচ্ছি এটাই হচ্ছে সেগমেন্ট। এটাই হচ্ছে সেগমেন্ট। এটাই হচ্ছে সেগমেন্ট। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমি এই সাইডটাই কেন নিচ্ছি? বড় সাইডটাই কেন নিচ্ছি? যদি মাথার মধ্যে আসে এই তো এইটা একটা টুকরো, এই সেগমেন্টটা নিচ্ছি, আমি নিলাম এই পার্টটা। তোমরা তো বলতে পারতো এই বড় পার্টটাও নিচ্ছি। এই বড় পার্টটাও তো নিতে পারি। তাহলে এই পার্টটাও তো আমার সেগমেন্ট চলে আসবে। হ্যাঁ, অবভিয়াসলি হয়। এটার ক্ষেত্রেও তাই। আমরা এই পার্টটা নিয়েছি। আমরা এই পার্টটা কেন নেব? আমরা তো এই বড় পার্টটাও নিতে পারি। এই পার্টটাও নিতে পারি। তখন তো এই অংশটাও তো আমার ভর্তি হয়ে যাবে। এটাই হয়। এই ক্ষেত্রে দুটো রয়েছে, একটা মাইনর সেক্টর, মেজর সেক্টর। একই রকমভাবে এটাও মেজর সেগমেন্ট, মাইনর সেগমেন্ট। যাই হোক, ওই প্রসঙ্গটা বাদ দিলাম। তো এটা হচ্ছে আমাদের বৃত্তের যে পার্টগুলো রয়েছে সেটা।
এটা হয়ে গেল বৃত্তের যে ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো রয়েছে সেক্ষেত্রে সেই জিনিসটা। এরপরে বৃত্ত বোঝানোর ক্ষেত্রে সবসময় মানে শিশুদের বোঝানোর ক্ষেত্রে বাস্তব উদাহরণের সাহায্য নিতে হবে। যেমন ঘড়ির কাঁটা পরিধি পর্যন্ত ঘড়ি যেটা ব্যাসার্ধের মতো ইত্যাদিভাবে তোমরা তোমাদের যে চিন্তাভাবনাগুলো রয়েছে বাস্তব উদাহরণ দিয়ে সেটাকে বৃত্তের ধারণাটাকে প্রস্ফুটিত করতে পারো। যাই হোক সেটা একটা ডেমোর পার্টের মধ্যে রয়েছে এবং আমি এটা যে মানে প্রশ্ন এই জায়গা থেকে ডেমো দেওয়ার পরে যে এই জায়গা থেকে যে প্রশ্নগুলোর সম্ভাবনা রয়েছে সেই জিনিসগুলো আমি আলোচনা করলাম। আর একটা সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে পাইটা। আমরা একটু আগেই পড়লাম, একটু আগে এইখানে পড়লাম, একবারে উপরের অংশ পড়লাম যেটা প্রায়শই জিজ্ঞাসা করা হতে পারে পাইটা। এই পাই জিনিসটা কি? পাই মানে ২২ এর সাত সেটা তো আমরা বলি। কিন্তু পাইয়ের অ্যাকচুয়াল জিনিসটা কি? এটা মানে আমি শেষের মধ্যে ব্যাখ্যা করছি কিন্তু এই ব্যাখ্যাটাই হচ্ছে বা এই পার্টটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। পাইটা কি? আমরা অনেক ক্ষেত্রে যখনই একটা সূত্র আসবে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পাই আর স্কয়ার। তো পাই জিনিসটা অনেক ক্ষেত্রেই জিজ্ঞাসা করা হয় যে পাইটা কি? পাইটা তো আমরা জানি ২২ এর ৭ এবং এটাকে আমরা যদি ফ্র্যাকশনে নিয়ে আসি তখন সেটা হচ্ছে মানে পয়েন্টে যদি নিয়ে আসি, ডেসিমালে যদি নিয়ে আসি তখন সেটা হচ্ছে 3.14 এটার এটা মানে কি মানে কোথা থেকে এই জিনিসটা আসছে বা ডেফিনেশনটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। মানে বৃত্তের একটা পরিধি থাকবে তো? উপরে আমরা লিখব পরিধি এবং ব্যাস। পরিধি এবং ব্যাস। ব্যাসার্ধ পড়লাম। পরিধির যে ভ্যালুটা থাকবে এবং ব্যাসের যে ভ্যালুটা থাকবে সেটা সর্বদা ফিক্সড হয়। সেটা সর্বদা ধ্রুবক হয়। সেটার মানটা চেঞ্জ হয় না এবং এটাই হচ্ছে ২২/৭। এটা মাথার মধ্যে রাখতে হবে যে পরিধি এবং ব্যাসের যে অনুপাতটা সেটাই হচ্ছে পাই এবং সেই অনুপাতটা নির্দিষ্ট সেটা হচ্ছে 22.7 এবং এটার ভ্যালু হচ্ছে 3.14 ঠিক আছে 3.14 বা অনেক ক্ষেত্রে 3.1416 এটা ক্রমাগত হয়ে যায় এটা এই ভ্যালুটাকে আমরা নিয়েছি এবং তার সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে যে পাই যেটা রয়েছে সেই পাইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা আমরা পড়বো আমরা অবভিয়াসলি নাম্বার সিস্টেম যেটা রয়েছে সেই পার্টটা পড়তে হবে আমাদের নাম্বার সিস্টেম সেই নাম্বার সিস্টেম যখন আমরা পড়বো তখন নাম্বার সিস্টেম পড়ার সময় আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা পড়বো সেই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে আমরা যেটা অমূলদ সংখ্যা পাবো সেই অমূলদ সংখ্যাটা হচ্ছে পাই পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা এবং অমূলদটা বলছি বারবার এটা মানে সংখ্যার বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট মূলত অমূলদটা পাই যেটা হচ্ছে সেই পাইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা এবং এইটা হচ্ছে শুধুমাত্র মূলত অমূলদের পার্ট নয় যখন আমরা দশমিকটাকে ভাগ করব সেই দশমিকের মধ্যেও একটা ভাগ পাবো হয়েছে যেটা মানে অসীম পর্যন্ত বিস্তৃত রয়েছে কিন্তু তার সাথে সাথে এটা পুনরাবৃত্ত হচ্ছে না সুতরাং সেটা তখনের পার্ট এই পার্টটাও জেনে রাখছি যদি সংখ্যা তত্ত্বটা তোমরা আগে পড়ে রাখো তারপরে যখন এই পার্টটা আসবে তখন এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট মধ্যে পড়ছে আজকের বৃত্তির অংশটা হচ্ছে এই পর্যন্তই আশা করি তোমাদের এই ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগলো যদি ভালো লেগে থাকে তখন তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের যদি কিছু মনে হয় যে এই টপিকটা থেকে করানোর প্রয়োজন রয়েছে তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো